আমাদের আজকে ক্লাস টপিক হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস। ঠিক আছে, কিভাবে আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করবো, অর্থাৎ যে কিওয়ার্ড গুলা রিসার্চ করেছি, অনেকে তো করেন নাই। ঠিক আছে, যারা করেন নাই তারা করে ফেলবেন। সো আমাদের আজকের টপিকটা হচ্ছে যে কিওয়ার্ড গুলা রিসার্চ করেছি, সেই কিওয়ার্ড গুলার কম্পিটিশনটা, অর্থাৎ আমার যে কম্পিটিটররা আছে, ঠিক আছে, সেই কম্পিটিটরদেরকে আমি আজকে অ্যানালাইসিস করে তাদের উইক পয়েন্ট, তাদের স্ট্রং পয়েন্ট, সেগুলো খুঁজে খুঁজে বের করবো। আর এর জন্য হচ্ছে যে একটা ফাইল আমি আগে থেকে ডাউনলোড করে রেখে দিয়েছি। আচ্ছা, ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে আমার? জি ম্যাম। ওকে, ক্লাস ওয়ার্ক কি হলো এটা? টেমপ্লেট, এটা আমি জি ম্যাম দেখা যাচ্ছে। এই যে সেই টেমপ্লেটটা চলে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে সেই টেমপ্লেট। আচ্ছা, সো এখানে দেখেন তিনটা কিন্তু শীট আছে, ফার্স্ট শীট, সেকেন্ড শীট, থার্ড নাম্বার শীট। টোটাল তিনটা এখানে শীট আছে, তাই না? ফার্স্ট শীটে কি লেখা আছে? জেনারেল অ্যানালাইসিস। সেকেন্ড শিটে লেখা আছে অন পেজ অ্যানালাইসিস, এবং থার্ড নম্বর শিটে লেখা আছে অফ পেজ অ্যানালাইসিস। কম্পিটিটর অ্যানালাইসিস আমাদেরকে তিনটা ধাপে করতে হবে। টোটাল তিনটা ধাপে আমাদেরকে কি করতে হবে? কম্পিটিটরকে অ্যানালাইসিস করতে হবে। জেনারেল অ্যানালাইসিস হচ্ছে যে নর্মালি যে টপিক গুলা সমস্ত ওয়েবসাইটে থাকাটা বা মেনটেন করাটা ম্যান্ডেটরি। ঠিক আছে, সেটা হচ্ছে জেনারেল অ্যানালাইসিস এর পার্টে রাখা হয়েছে। অন পেজ অ্যানালাইসিস অর্থাৎ আপনার কন্টেন্ট রিলেটেড, ঠিক আছে, আপনার কন্টেন্ট রিলেটেড যে টপিক গুলো আছে, সেটা হচ্ছে যে অন পেজ এর আন্ডারে, বা আপনার ওয়েবসাইটের ভেতরকার যে টপিক, সাইট ম্যাপ, রোবট ডক টিএক্সটি, গুগল অ্যানালাইটিক্স, তারপর হচ্ছে ইমেজ, হেডিং, এগুলো কি আপনার ওয়েবসাইটের অভ্যন্তরীণ কাজগুলো না? এগুলো কি আপনি অন্যের ওয়েবসাইটে কি করতে পারবেন? না ম্যাম। এটা কিন্তু আপনার নিজের ওয়েবসাইটে করতে হবে। সো আপনার ওয়েবসাইটের ভেতরে আপনি যে কাজগুলো করবেন সেটা কি অন পেজ। ঠিক আছে, সো অন পেজটাও আমাকে অ্যানালাইসিস করতে হবে আমার কম্পিউটার। এন্ড লাস্ট পার্ট যেটা আছে সেটা হচ্ছে যে অফ পেজ অ্যানালাইসিস, অর্থাৎ আমার কম্পিটিটর কোথায় গিয়ে গিয়ে ব্যাকলিং গুলা করছে সেগুলো আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে। সো এখন একটা উদাহরণ দিই আপনাদেরকে। উদাহরণটা হচ্ছে যে লাইক এস আপনি চাচ্ছেন একটা শপিং মল দিতে, যেখানে হচ্ছে যে আপনি মেয়েদের কস্টিউম গুলা রাখবেন এবং ছেলেদের কিছু পোশাক আশাক রাখবেন। সো শপিং মল তো এরকম অনেকগুলাই আছে, অনেকগুলো আছে না? সো ধরে নেন যে আপনার শপিং মলের পাশে আরো চারজন চারটা শপিং মল দিছে, বা এরকম ভাবে ধরে নিতে পারেন যে অলরেডি চারটা শপিং মল আছে, আপনি 5 নাম্বার শপিং মল এখানে দিবেন। সো চারটা শপিং মল থেকে দেখতেছেন যে ভালো সেল আসতেছে। সো আপনি তো নিউ দিয়েছেন, আপনার এখান থেকে সেল আনতে হবে না? আনতে হবে কিনা? জি ম্যাম আনতে হবে। তো যদি সেল আনতে হয় তাহলে আপনার যে চারজন কম্পিটিটর, যখন আপনি সেম দোকানটাই দিলেন তখন কি তারা আপনার কম্পিটিটর হয়ে যাচ্ছে না? জি ম্যাম। কম্পিটিটর মানে কি শত্রু, তাই না? ওদেরকে মাইরা ফেলতে হবে, তাই তো? প্রতিযোগী প্রতিযোগী প্রতিযোগী। আচ্ছা, প্রতিযোগী। সে কখনোই আমার শত্রু হবে না, সে আমার প্রতিযোগী হবে। ঠিক আছে, তার সাথে আমার ফ্রেন্ডলি সম্পর্ক থাকবে, তার সাথে আমি বিজনেস ডিলও করতে পারি, অনেক কিছু করতে পারি, বাট সে কিন্তু আমার শত্রু না। ওকে, সো আমার যে ধরে নিচ্ছি যে চারটা মলের যে মালিক আছে, তাদের এখান থেকে অনেক সেল আসতেছে, তারা অনেক বেশি ইনকাম করতেছে। সো তাদের বিজনেসের ট্রিকি ওয়েটা কি, তারা তাদের বিজনেস স্ট্র্যাটেজিতে কি কি ইউজ করছে যার কারণে তাদের এত সেল আসতেছে। সো আমি যেহেতু নিউ, তাদের স্ট্র্যাটেজি গুলো যদি আমি জানতে পারি তাহলে কি আমিও সেই স্ট্র্যাটেজি গুলো আমার বিজনেসে আমি ইউজ করবো, দেন আমার সেলটা কি তাদের মতো হবে এবং আমার ইনকামটাও কি তাদের মতন হবে, রাইট? যেমন আমরা ইয়েস যদি ম্যাম। অনেকে যদি নিউ মার্কেট গিয়ে থাকি, নিউ মার্কেট কি সারি সারি অনেক দোকান না, সেম টাইপস এর দোকান দেখবেন অনেকগুলো। যেমন ব্যাগের দোকানে দেখবেন যে অনেকগুলো ব্যাগের দোকান একসাথে, সব দোকান থেকে কিন্তু সেল আসতেছে, আসতেছে না? আজকে যদি আমি নতুন একটা ব্যাগের দোকান দিই, তো আমারও কিন্তু সেল আসবে। তো সেল আরো বেশি আনার জন্য কি করতে হবে? যাদের দোকানগুলো পুরাতন তারা কি ট্রিকি ওয়েটা ইউজ করতেছে, আমাকেও সেই ট্রিকি ওয়ে গুলা ইউজ করতে হবে। Like তারা কি ধরনের ব্র্যান্ডের ব্যাগ গুলা ইউজ করতেছে, আমাকে সেই ধরনের ব্র্যান্ডের ব্যাগ গুলা ইউজ করতে হবে।
কোন ধরনের ব্র্যান্ডের ব্যাগগুলো বেশি চাহিদা মার্কেটে, আমাকে সেগুলো আমার দোকানে রাখতে হবে, তাই না? সো যখন আমরা ওয়েবসাইট নিয়ে কাজ করব, তখন কি আমার যে কম্পিটিটরের যে ওয়েবসাইট গুলো আছে, বা আমার কম্পিটিটরস এর যে ওয়েবসাইট গুলো নিয়ে কাজ করছে আমার কম্পিটিটররা, সেই ওয়েবসাইট গুলার ভেতরে কি ট্রিক্স তারা ইউজ করছে যার কারণে তারা গুগলের ফার্স্ট পেজে আছে, ঠিক আছে? তো সেইটা আমাকে আগে অ্যানালাইসিস করে বের করতে, তাদের ওয়েবসাইটের জেনারেল অ্যানালাইসিস করতে হবে, তাদের ওয়েবসাইটের অন পেজ অ্যানালাইসিস করতে হবে এবং অফ পেজ অ্যানালাইসিস করতে হবে। আচ্ছা, এখন হচ্ছে যে কম্পিটিটর আমি কাদেরকে ধরবো, এটা কি কেউ বলতে পারবেন যে কম্পিটিটর আমি কাদেরকে ধরবো? একটা তো যারা কোশ্চেন রেজ টপে হতে আছে। পারে, কম্পিটিটর কি আমি জানলাম, কম্পিটিটর একটা এক্সাম্পল দিলাম যে এরা আমার কম্পিটিটর, তাই না? সো হচ্ছে যে শরীফুল ইসলাম শরীফ বলেন যে আমার কম্পিটিটর কারা হবে, ধরে নেন যে আমি একটা কিওয়ার্ড নিয়ে কাজ করছি, সেই কিওয়ার্ডটার নাম হচ্ছে ম্যাম টপ আমি রেটেড সিনিয়র উইথ ক্যাট ফুড, এই বা কিওয়ার্ডটার আন্ডারে যারা আরো যারা আমার কম্পিটিটর আছে, যারা এই এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতেছে, তারাই আমার কম্পিটিটর। হ্যাঁ আমি জানলাম এই কিওয়ার্ডটা নিয়ে যারা কাজ করতেছে তারাই আমার কম্পিটিটর, বাট আমি কি এখন এখানে কাজ করতেছি, ধরে নিই এটার দেখি তো অল ইন টাইটেল, এটা অ্যাকচুয়াল কম্পিটিটর কত আছে, অল ইন TITLE টাইটেল, ঠিক আছে না? জি ম্যাম, ঠিক আছে। 724 জন আছে, 724 জনকে কি আপনি রিসার্চ করতে পারবেন? একটা কিওয়ার্ডের জন্য কি এতজন কি আপনি রিসার্চ করবেন? নো ম্যাম, ফার্স্ট পেজে যেগুলো আছে আমি তাদেরকে রিসার্চ করব। রাইট, ফার্স্ট পেজে যেগুলো আসে, কেননা আমার মেইন ফোকাসটা কি, আমার মেইন ফোকাস হচ্ছে আমার এই কিওয়ার্ড দ্বারা আমার ওয়েবসাইটটাকে আমি গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসবো। আমাদের ফোকাসটা কি, ফার্স্ট পেজে নিয়ে আসা না ফার্স্ট গুগলে? পেজে নিয়ে তো আসা। ফার্স্ট পেজে যে ওয়েবসাইট গুলো আছে তাদের, তারাই হচ্ছে আমার অ্যাকচুয়াল কম্পিটিটর, ঠিক জি আছে? ম্যাম। আমার অ্যাকচুয়াল কম্পিটিটর কারা হবে? যারা গুগলের ফার্স্ট পেজে অবস্থান করতেছে। সো আমার রিসার্চ করতে হবে তাদেরকে, তারা তাদের ওয়েবসাইটে কি ট্রিক্স ইউজ করছে যার কারণে গুগল তাদেরকে ফার্স্ট পজিশন দিয়ে দিছে, সেইটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। আর সেটা বের করার ফরম্যাটটাই হচ্ছে এইটা, তিনটা পার্টে বিভক্ত করে রাখা হয়েছে। ফার্স্ট অফ অল রাখা হয়েছে জেনারেল অ্যানালাইসিস, অর্থাৎ যে কমন পার্ট গুলা ওয়েবসাইটে মেনটেন করাটা বাধ্যতামূলক। কিওয়ার্ডটা কি প্লেসমেন্ট করা একটা ওয়েবসাইটের জন্য বাধ্যতামূলক না? জি ম্যাম। দেন ডিএপিএ বাড়ানো, এটাও কি বাধ্যতামূলক, এটাও ঠিক আছে? বাধ্যতামূলক। তারপর হচ্ছে যে ম্যাক্সিমাম দেখেন কিওয়ার্ড রিলেটেড কথা, সব কিওয়ার্ড রিলেটেড কথা, কেননা আমরা যখন গুগলে কোনো একটা ওয়েবসাইটকে র্যাঙ্কে নিয়ে আসবো, তখন আমি কি বলেছিলাম, কিওয়ার্ড দ্বারা অপটিমাইজ করতে হবে না টোটাল ওয়েবসাইটটাকে আমার, বলেছিলাম তো? কিওয়ার্ড জি দ্বারা ম্যাম। আমার ওয়েবসাইটটাকে কি করতে হবে, অপটিমাইজ করতে হবে। আমার অপটিমাইজ করতে ক্লায়েন্টের হবে। সাথে যে কিওয়ার্ড গুলো দিয়ে আমার ডিল হবে, সেই কিওয়ার্ড গুলো দিয়ে আমার ওয়েবসাইটটাকে অপটিমাইজ করতে হবে। সো ম্যাক্সিমাম জায়গায় আমার কিওয়ার্ড গুলাকে প্লেস করা হয়েছে কিনা সেইটা চেক করবো আমি জেনারেল অ্যানালাইসিসে। আচ্ছা, এখানে একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, একটি কিওয়ার্ড যেটা আন্ডারে আমি চাচ্ছি আমার ওয়েবসাইটকে র্যাঙ্কে আনতে, সেই কিওয়ার্ডটা 6টা জায়গায় প্লেস করতে হয়। ফার্স্ট হচ্ছে কিওয়ার্ড টাইটেল, ঠিক আছে? কিওয়ার্ডটি আমার টাইটেল ইউজ করতে হবে। এখন টাইটেল কত প্রকার, তারেক হাসান বলেন, টাইটেল কত প্রকার? স্যারে হাত তুলে চলে গেছে, দেখছেন? তারেক হাসান স্যার আনন্দে হাত তুলে ক্লাস থেকে আজকে চলে গেছে, আজকে ক্লাসই নেই। আচ্ছা, যাই হোক, তারপর হচ্ছে আফরিন মোহনা, আপনি আছেন? জি ম্যাম, আছি। আচ্ছা বলেন তো, পোস্ট টাইটেল কত প্রকার, ম্যাম, বলতে পারবেন? টাইটেল আমরা কিন্তু এক প্রকার টাইটেলের কথা জানি, জানি না কোনটা জানি আমরা? মেটা টাইটেল। মেটা টাইটেলের কথা জানি, আরেকটা টাইটেল আছে সেটা হচ্ছে পোস্ট টাইটেল। ও এই কোন, আচ্ছা আচ্ছা এই ম্যাম। এই মেটা টাইটেলে ক্লিক করার পর আমাকে একটা ওয়েবসাইটে নিয়ে আসতেছে না, এই ওয়েবসাইটে আসার জি পর এই যে এখানে যে টাইটেলটা আমি দেখতে পাচ্ছি, সেটা জি। হচ্ছে আমার পোস্ট টাইটেল। এখানে যে পোস্টটা করা হয়েছে এটা কি এই কথাটার আন্ডারেই করা হয়েছে, এই কথাটাকে বেস করে কি এই পোস্টটা করা, ঠিক আছে? সো এটা আমার কি পোস্ট টাইটেল।
আর একটা কিওয়ার্ড লিখে সার্চ করার পর গুগলে আমার ওয়েবসাইটটাকে যে টাইটেল দ্বারা রিপ্রেজেন্ট করা হতো সেটা হচ্ছে মেটা টাইটেল। সো টাইটেল কত প্রকার? টাইটেল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পোস্ট টাইটেল আর একটা হচ্ছে মেটা টাইটেল। আমার কিওয়ার্ডটা কি পোস্ট টাইটেল মেটা টাইটেল দুইটাতে ইউজ করতে হবে। দেন সেকেন্ড যেখানে ইউজ করতে হবে সেটা হচ্ছে ইউআরএল এ ইউজ করতে হবে। থার্ড নাম্বার ডেসক্রিপশনে ইউজ করতে হবে, ঠিক আছে। ফোর্থ নাম্বার হচ্ছে আমার কিওয়ার্ডটাকে একটা কন্টেন্টে প্রথম 100 ওয়ার্ড, এখানে কি একটা কন্টেন্ট লেখা আছে না, কন্টেন্ট লেখা আছে না। সো একটা কন্টেন্ট যে শুরু হয়েছে যেখান থেকে প্রথম 100 ওয়ার্ডের মাঝে আমার মেইন কিওয়ার্ডটাকে একবার প্লেস করতে হবে। তাহলে আমরা কতগুলো টার্ম শিখলাম? প্রথমে কি পোস্টে ইউজ করতে হবে, তারপর ডেসক্রিপশনে ইউজ করতে হবে, ইউআরএল ইউজ করতে হবে, এন্ড কন্টেন্টে প্রথম 100 ওয়ার্ডের মাঝে যে কোনো একবার একবার আমাকে প্রেস করতে হবে আমার কিওয়ার্ডটা। দেন আরেকটা যে জায়গায় প্রেস করব সেটা হচ্ছে ইমেজ। আমার কন্টেন্টের যে ইমেজটা আমি হেডিং পার্টে ইউজ করব, লাইক এই ইমেজটা, সেটা তো আমার মেইন কিওয়ার্ডটা আমি অল্টারটে গিয়ে ইউজ করব, ঠিক আছে, অল্টারটে গিয়ে ইউজ করবো। তাহলে কয়টা জায়গা হলো? 5টা জায়গা হয়েছে টোটাল। আর 6 নাম্বার যে জায়গাটা সেটা হচ্ছে কনক্লুশন পার্ট, অর্থাৎ আমার কন্টেন্টের লাস্ট যে পার্টটা আছে সেই পার্টে আমি ইউজ করব। লাস্ট দেখি তো কোথায় আছে, একেবারে যে কনক্লুশন পার্টটা আছে না, সেই কনক্লুশন পার্টে আমি আমার কিওয়ার্ডটাকে আরেকবার রাখবো। টোটাল 6বার আমি আমার কন্টেন্টে কিওয়ার্ডটা প্লেস করব। ওকে, সো জেনারেল অ্যানালাইসিস এর ক্ষেত্রে হচ্ছে আমাকে এগুলাই দেখতে হবে, আমার কিওয়ার্ড সম্বন্ধিত যে কাজগুলো আছে ওয়েবসাইটে সেগুলো আমি এখানে চেক করব। অন পেজের ক্ষেত্রে হচ্ছে যে এটা টাইটেল ক্যারেক্টার কতটুকু, ডেসক্রিপশন ক্যারেক্টার কতটুকু, হেডিং, দেন হচ্ছে সাইট ম্যাপ, রোবট ডিক্ট এগুলো আছে কিনা এগুলা চেক করব, ঠিক আছে। অফ পেজের ক্ষেত্রে হচ্ছে যে আমার ওয়েবসাইটের কম্পিউটাররা কোথায় কোথায় ব্যাকলিঙ্ক করছে, সেখানে ব্যাকলিঙ্ক করলে আমার ওয়েবসাইটেও আমি এখানে আনতে পারবো, ঠিক আছে। তারা যে জায়গাগুলোতে ব্যাকলিঙ্ক করে পেজ অথরিটি বাড়িয়েছে, আমিও তো ওই জায়গাগুলোতে ব্যাকলিঙ্ক করলে বা ওই জায়গাগুলোতে কাজ করলে আমার ওয়েবসাইটের অথরিটি বাড়বে, র্যাঙ্কে আসার পসিবিলিটি বাড়বে। আই এম রাইট? ইয়েস ম্যাম। সো আমাকে কি তার অফ পেজ নিয়েও কাজ করতে হবে। সো ফার্স্ট অফ অল আমাদের যে টপিকটা নিয়ে এখন আমরা কাজ করব সেটা হচ্ছে কি জেনারেল অ্যানালাইসিস। সো আমি একটা কিওয়ার্ড নিয়েছি আপনাদেরকে এখন টপিকটা বোঝানোর জন্য, সেটা হচ্ছে কি সিনিয়র ক্যাট ফুড, ঠিক আছে। সিনিয়র ক্যাট ফুড বা আচ্ছা বেস্ট সিনিয়র, আচ্ছা কোনটা নেওয়া যায়, এটাই নেই, ঠিক আছে। এই কিওয়ার্ডটা ম্যাক্সিমাম আমি আপনাদেরকে ইজিলি বুঝাইতে পারবো। তো বেস্ট সিনিয়র ক্যাট ফুড এই কিওয়ার্ডটা আমি এই কিওয়ার্ডের জায়গায় রাখছি। রাখার পর দেখেন এখানে তো ঘর অনেকগুলো আছে। কেন ঘর অনেকগুলো আছে? কারণ হচ্ছে আমার এই কিওয়ার্ডের আন্ডারে কি এখানে 10টা ওয়েবসাইট র্যাঙ্ক করছে না। ফার্স্ট পেজে যতগুলো ওয়েবসাইট র্যাঙ্ক করবে তাদের প্রত্যেককে আমার অ্যানালাইসিস করতে হবে, প্রত্যেককে। যদি কোনো ই কমার্স ওয়েবসাইট চলে আসে তাহলে তাকে আমরা বাদ দিব, তাকে আমাদের অ্যানালাইসিস করার দরকার নেই। সো ফার্স্ট যে ওয়েবসাইটটা আছে আমি সেটাতে চলে যাচ্ছি। আসার পর আমার মেইন কিওয়ার্ডটা বেস্ট সিনিয়র ক্যাট ফুড আছে, নেই। সো কথা কি ছিল? আচ্ছা ফার্স্টে হচ্ছে কম্পিটিটর ইউআরএল, আমি ফার্স্ট যে ওয়েবসাইটে আসছি সেটার ইউআরএলটা নিয়ে নিই। আচ্ছা এখানে আরেকটা কথা আপনাদেরকে মাথায় রাখতে হবে, আমার কম্পিটিশনটা কিন্তু তার টোটাল ওয়েবসাইটের সাথে না, তার টোটাল ওয়েবসাইটের সাথে কিন্তু আমি কম্পিটিশন করে পেরে উঠবো না। কেননা দেখেন তার ওয়েবসাইটে কি অনেক 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 ক্যাটাগরি আছে, অনেক প্রোডাক্ট আছে, অনেক ইনফরমেশন আছে। তো আমি যখন হ্যালো, সো আমি যখন একটা নিউ ওয়েবসাইট নিয়ে কাজ করব তখন কখনোই এতগুলো ওয়েবসাইট পেজ নিয়ে আমি কাজ করতে পারবো না, এতগুলো পোস্ট আমার ওয়েবসাইট থাকবে না। সো আমাদের কম্পিটিশন পেজ টু পেজ আন্ডার, ঠিক আছে। সো এই পেজের সাথে আমার কম্পিটিশন থাকবে, এই পেজকে আমি রিসার্চ করব। সো এই পেজের ইউআরএলটা আমি কি করব, এই কম্পিটিটরের ইউআরএল এর জায়গায় বসাবো, ঠিক আছে। এটা ডিএপি এ কত আছে আমি মজ থেকে চেক করে নিব, ডিএপি এ কত আছে, এটার কত আছে, ডিএ 53, তাই না? আমি কপি করছি, ডি এর জায়গায় বসিয়ে দিচ্ছি। দেন এরপরে আছে পি এ কত আছে, 33, কপি করছি, বসিয়ে দিচ্ছি আমি এখানে। ডিএপি আমরা এখান থেকেও চেক করতে পারি, তার ওয়েবসাইটের ভেতরে গিয়েও চেক করতে পারি, ঠিক আছে। তো রিলোড দিই,
উম, এই যে, ঠিক আছে, এই যে দেখাচ্ছে ডিএপি এখানে যেটা দেখাচ্ছে এবং এখানে যেটা দেখাচ্ছে দুটো কি সেম না? তো ডিএপি আমরা দুইটা জায়গা থেকে চেক করতে পারি। এখানে যদি কখনো আপনার শো না করে আপনি ডিরেক্ট ওয়েবসাইটের ভিতরে চলে যাবেন, এখান থেকে চেক করবেন। ক্লিয়ার? পারবেন না সবাই? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আপনি এনজয় করেন, সমস্যা নেই, ঠিক আছে। শাহরিয়ার হোসেন, দেন পরে আপনি ক্লাস ভিডিওটা দেখে নিন। ম্যাম আমি এখন অ্যাক্টিভ আছি ম্যাম, কিন্তু কখন নেট চলে যাবে বলতে পারছি না ম্যাম। আচ্ছা, ইটস ওকে, আপনি যে আছেন অ্যাক্টিভ, এটাই অনেক কিছু। আচ্ছা, ওকে, দেন এর পরের যে পার্টটা আছে সাইট ইন্ডেক্সড পেজ, অর্থাৎ এটা কিন্তু আমরা ওয়েবসাইট অডিটের ক্ষেত্রে চেক করেছিলাম। ফার্স্টে চেক করেছিলাম যে আমার ওয়েবসাইটে কতগুলা পেজ আছে ইন্ডেক্স করা আছে গুগলে। সো এইটা আমার এখানেও চেক করতে হবে কম্পিউটার অ্যানালাইসিস এর ক্ষেত্রে, ঠিক আছে। তো আমার কম্পিউটারে কতগুলা, তখন আমি করছিলাম যে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে কতগুলা পেজ ইন্ডেক্স করা আছে, আর এখন চেক করবো আমার কম্পিউটারের কতগুলা পেজ ইন্ডেক্স করা আছে। সো চেক করার জন্য আমাকে যেটা করতে হবে, সাইট লিখবো, লিখার পর একটা কোলন দিব, কোলন দিয়ে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের ডোমেইন এবং ডোমেইন এক্সটেনশন, ডোমেইন নেম এবং ডোমেইন এক্সটেনশন আমি কপি করছি, কপি করে আমি এখানে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে, দিয়ে আমি এন্টার দিচ্ছি। কতগুলো রেজাল্ট দেখাচ্ছে? 8,900, তাই না? এটা আমি কপি করব, ফিগারটা আমি কিন্তু এখান থেকে কখনোই অ্যাকুরেটটা পাবো না, ফিগারটা নিব। এটা হয়তো বা 100-200 কম বেশি হতে পারে, ঠিক আছে, একটা ফিগার আমি নিচ্ছি যে এতগুলা পেজ তো আছে। সো এভাবে কি আমরা ইন্ডেক্স পেজ চেক করতে পারবো না সবাই? সূত্রটা কি ইউজ করছি, সাইটের পর একটা কোলন, তারপর ডোমেইন নেম এবং ডোমেইন এক্সটেনশন, এই পার্ট গুলা রেখেছি। ওকে, এর পরের যে পার্টটা আছে সেটা জি হচ্ছে ম্যাম। কিওয়ার্ড ইন টাইটেল। আমাদের টাইটেল কত প্রকার? আয়েশা তন্নি বলেন। 2 প্রকার। আচ্ছা ঠিক আছে, আপনি বলে দিয়েছেন, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সো পোস্ট টাইটেল, আরেকটা কি মেটা টাইটেল। সো আমার কিওয়ার্ডটা কি মেটা টাইটেলে ইউজ করা হয়েছে? হয়নি। এখন পোস্ট টাইটেলে গিয়ে দেখি, পোস্ট টাইটেলে কি আছে? নাই। সো এখানে আমি কি লিখবো? যেহেতু নেই সেহেতু আমি এখানে লিখবো নো। যদি থাকতো তাহলে আমি লিখতাম ইয়েস, ঠিক আছে। দেন এরপরে যেটা আছে ইউআরএল, ইউআরএল কি আছে? ইউআরএল নেই। সো একটা জায়গাতেও ইউজ করে নাই তারা, সো এখানেও আমার হবে কি নো, ঠিক আছে। এন্ড কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, এখন দেখি ডেসক্রিপশন, এখন এখান থেকে তো আমি ডেসক্রিপশন চেক করতে পারছি না। হ্যাঁ, এখান থেকে চেক করতে পারবো, কিন্তু অনেক ওয়েবসাইটের ক্ষেত্রে দেখবেন এখানেও শো করবে না। দেখেন এই যে এই ওয়েবসাইটের ক্ষেত্রে কি একটা লাইন শো করছে, এই ওয়েবসাইটের ক্ষেত্রে আবার 2 লাইন শো করছে, কিন্তু টোটাল এক্স্যাক্টলি ডেসক্রিপশনটা কিন্তু আমি পাচ্ছি না। সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, এসইও কোয়ার্ক একটা এক্সটেনশন আছে, সেটা আমি অ্যাড করাই নিতে পারি, এসইও কোয়ার্ক। এই যে ক্রোম এক্সটেনশন, এটা আমি অ্যাড করে নিচ্ছি আমার ব্রাউজার। পিন করে দিলাম, পিন করে দেওয়ার পর এই ওয়েবসাইটে আসলাম, ঠিক আছে। এই ওয়েবসাইটে এখন আমি আসার পরে আমি পেজ ইনফোতে ক্লিক করছি। পেজ ইনফোতে ক্লিক করার পর কি আমি এখানে টোটাল ডেসক্রিপশনটাও দেখতে পাচ্ছি এবং কি আমি টাইটেলটাও দেখতে পাচ্ছি। আমার কাজটা ইজি হয়ে গেল না এখন? সো এখন দেখি তো এখানে কি ইউজ করা হয়েছে, বেস্ট সিনিয়র ক্যাট ফুড। আমার কিওয়ার্ডটা কি ছিল? বেস্ট সিনিয়র ক্যাট ফুড। সো তারা ডেসক্রিপশনে কিন্তু ঠিকই ইউজ করছে, দেখেন, করছে না? ডেসক্রিপশনে কিন্তু তারা ঠিকই ইউজ করছে। সো ডেসক্রিপশনের ক্ষেত্রে আমি দিব কি ইয়েস। দেন এখন যে দুইটা সেকশন, এটা ম্যাক্সিমাম স্টুডেন্টেরই বুঝতে প্রবলেম হয়, কিওয়ার্ড প্রমিনেন্স, কিওয়ার্ড প্রক্সিমিটি, ঠিক আছে। আপনারা চাইলে খাতায় লিখে নিতে পারেন, তবে আপনাদেরকে বোঝানোর সুবিধার জন্য আমি মানে একটা ট্রিকি ওয়ে বলতে পারি,
যে কিওয়ার্ড প্রমিনেন্সটার মানেটা আগে বলি, দেন আমি ট্রিকি ওয়েটা বলবো, ঠিক আছে? দুইটা জানার পরে আমি ট্রিকি ওয়েটা বলবো যে কিভাবে মনে রাখবেন। সো ফার্স্ট অফ অল হচ্ছে যে কিওয়ার্ড প্রমিনেন্স। প্রমিনেন্স বলতে এখানে বোঝাচ্ছে যে আপনি যে 6টা জায়গায় কিওয়ার্ড প্লেসমেন্ট করবেন, 6টা জায়গা কোথায় কোথায় ছিল? পোস্ট টাইটেল, মেটা টাইটেল, দুটা মিলিয়ে একটা, অর্থাৎ টাইটেলে, ডেসক্রিপশনে, তাই না? দেন হচ্ছে ইউআরএল এ, তারপর কি ইমেজ অল্টার ট্যাগে, দেন হচ্ছে কন্টেন্টের প্রথম 100 ওয়ার্ডের মাঝে যে কোনো একবার, এবং কনক্লুশনে। টোটাল 6বার আমাকে প্লেস করতে হবে। যে এই 6টা জায়গায় যে আমি কিওয়ার্ড প্লেস করছি, এই কিওয়ার্ডটা কতটা শুরুর দিকে প্লেস করা হয়েছে 6টা জায়গাতে, এইটা হচ্ছে কিওয়ার্ড প্রমিনেন্স। ঠিক আছে, এটা কি কিওয়ার্ড প্রমিনেন্স, অর্থাৎ আমার কিওয়ার্ডটা এই 6টা জায়গায় কতটা শুরুর দিকে প্লেস করা হয়েছে। ঠিক আছে, কিওয়ার্ড প্রমিনেন্সটা কি মনে থাকবে? আমি কিন্তু একটু পরে ধরবো সবাইকে। হ্যালো, ঠিক আছে ম্যাম। মনে থাকবে? জি ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। দেন হচ্ছে প্রক্সিমিটি। আচ্ছা, প্রক্সিমিটি এই কথাটা মানে শুনতে কিরকম ভাঙা ভাঙা মনে হচ্ছে না? ভাঙা ভাঙা মনে হচ্ছে কিনা প্রক্সিমিটি কথাটা শুনতে? জি ম্যাম। তো এই কিওয়ার্ড প্রক্সিমিটি এই বিষয়টা বোঝাচ্ছে যে আমি যে 6টা জায়গায় কিওয়ার্ড গুলা প্লেস করেছি, কিওয়ার্ড গুলো কি একসাথে আছে না ভেঙে ভেঙে আছে, এইটা আমাকে চেক করতে হবে। এটা হচ্ছে কিওয়ার্ড প্রক্সিমিটি, অর্থাৎ আমার কিওয়ার্ড গুলো কি আমি যে 6টা জায়গায় প্লেস করেছি সেখানে কি একসাথে কিওয়ার্ড গুলো আছে নাকি কিওয়ার্ড গুলো ভেঙে ভেঙে আছে। লাইক ভেঙে ভেঙে থাকাটা আমি কিরকম বুঝাচ্ছি? আমার কিওয়ার্ড হচ্ছে বেস্ট সিনিয়র ক্যাট ফুড। আচ্ছা, এখন কিওয়ার্ডটা থাকতে পারে বেস্ট সিনিয়র ক্যাট ফুড, এটা না থেকে আছে যে ক্যাট ফুড ফর বেস্ট ক্যাট ফুড ফর সিনিয়র ক্যাট। যদি এরকম ভাবে থাকে, আমার কিওয়ার্ডটা কিন্তু আছে বাট কিভাবে আছে? ভেঙে আছে, তাই না? সো এরকমও থাকতে পারে যে বেস্ট ক্যাট ফুড ফর হচ্ছে ফর ইউর সিনিয়র ক্যাট, এরকম ভাবে থাকতে পারে। বা এখানে আরেকটা কথা থাকতে পারে, সেটা হচ্ছে যে আদার্স যে কিওয়ার্ড গুলো আছে, এটা তো অনেক ছোট একটা কিওয়ার্ড, লাইক দিস। অন্য একটা কিওয়ার্ড নিয়ে যদি দেখা হয় যে টপ রেটেড সিনিয়র উইথ ক্যাট ফুড, সো এখানে হচ্ছে যে লেখা থাকতে পারে যে বেস্ট সিনিয়র উইথ ক্যাট ফুড লেখা থাকতে পারে, বা টপ রেটেড সিনিয়র ক্যাট ফুড উইথ ফুড, ঠিক আছে, ফর ক্যাটস। ক্যাট কথাটাকে কি করলো, তারা ডিভাইডেড করে পরে নিয়ে চলে গেল। সো এরকম ভাবে যদি কিওয়ার্ড গুলো থাকে তাহলে সেটা কি প্রক্সিমিটির আন্ডারে পড়বে। ঠিক আছে, কিওয়ার্ড প্রক্সিমিটির আন্ডারে তখন সেটা পড়বে। সো প্রমিনেন্স, প্রক্সিমিটি দুইটা টার্ম ক্লিয়ার? প্রমিনেন্সটা আরেকবার একটু বলেন, নেটে প্রমিনেন্স, প্রবলেম শুনতে পাই। আগে একটু একবার প্রক্সিমিটিটা আরেকবার বলেন। আচ্ছা এখন হচ্ছে যে দুইটা তো বললাম, এখন আমি লাইভ করে করে দেখাই, ঠিক আছে? প্রমিনেন্সটা মনে রাখবেন যে কিওয়ার্ডটা কতটা শুরুর দিকে আছে এটা, আর প্রক্সিমিটিটা মনে রাখবেন যে কিওয়ার্ডটাকে একত্রিত ভাবে ইউজ করা হয়েছে নাকি ভেঙে ভেঙে ইউজ করা হয়েছে। ঠিক আছে, প্রমিনেন্সটা কি ফার্স্টের দিকে থাকতে হবে। কতটা ফার্স্টের দিকে আছে কিওয়ার্ডটা, বা কতটা শুরুর দিকে আছে, আর প্রক্সিমিটিটা ভেঙে আছে না একসাথে আছে সেটা ভেঙে দেখবো। ভেঙে আছে না একসাথে আছে। ঠিক আছে, সো এখন আমরা প্রমিনেন্স চেক করব। প্রমিনেন্স চেক করার জন্য আমি এই ওয়েবসাইটে চলে যাই। ওয়েবসাইটের ইউআরএল এ কিওয়ার্ড সিনিয়র ক্যাট ফুড আছে, বেস্ট কথাটা কোথাও লেখা নেই। দেন আমি যদি হচ্ছে যে টাইটেল এবং দেখি, টাইটেলে দেখি তো আছে কিনা বেস্ট ক্যাট ফুড ফর সিনিয়র ক্যাটস, যেরকমটা বলছিলাম কিওয়ার্ডটা আছে বাট ভেঙে তারা ইউজ করছে, বাট ডেসক্রিপশনে কিন্তু আবার ঠিকই ইউজ করছে, তাই না? আচ্ছা আমি এটাকে আমি ভেঙে ইউজ করতে পারবো না টাইটেলে? ভেঙে ইউজ করতে পারবেন, কিন্তু সেটাই যে বললাম যে একসাথে ইউজ করাটা ভালো। ঠিক আছে, প্রক্সিমিটি থাকাটা ভালো না। সো এখানে আসার পর দেখি বেস্ট ফুড এন্ড ট্রিটস ফর ইউর সিনিয়র ক্যাট, তার মানে আছে কিওয়ার্ডটা বাট ভেঙে আছে, তাই না? ভেঙে আছে না? সো এখন কন্টেন্টের মাঝে আমাকে চেক করতে হবে, এবং তাদের অল্টারনেটিভ ইউজ করছে কিনা চেক করতে হবে, এবং কি কনক্লুশন ইউজ করছে কিনা সেটাও চেক করতে হবে। যদি না থাকে কিওয়ার্ড গুলা তাহলে কি করতে হবে? আমার প্রক্সিমিটির জায়গায় কিওয়ার্ড গুলা যদি
ভেঙে ভেঙে ইউজ করা থাকে তাহলে আমি দিব ইয়েস, কিওয়ার্ড গুলা ভেঙে ভেঙে ইউজ করা আছে। তো এইটা আমার জন্য স্ট্রং পয়েন্ট, সেই জন্য আমি এটাকে কি করব, গ্রিন মার্ক করে দেব। ঠিক আছে, এইটা আমার জন্য স্ট্রং পয়েন্ট। এই প্রক্সিমিটিটা যদি থাকে, যে ভেঙে ভেঙে যদি কিওয়ার্ড গুলা থাকে, সো এটা আমার জন্য স্ট্রং পয়েন্ট। ঠিক আছে, এন্ড হচ্ছে প্রমিনেন্স, কতটা শুরুর দিকে আছে। যদি কিওয়ার্ড গুলো শুরুর দিকে থাকে, লাইক এখানে কি শুরুর দিকে আছে, নাই। ডেসক্রিপশনের শুরুর দিকে আছে, নাই। দেন আমি যদি হচ্ছে এখানে চলে যাই, চুজিং দি বেস্ট, কিওয়ার্ডটাই তো ভালো করে ইউজ করা হয় নাই। দেন এখানে দেখি শুরুর দিকে কি ইউজ করা হয়েছে, করা হয় নাই। সো আমার আমি যে কিওয়ার্ডটা নিয়ে র্যাঙ্কে আসতে চাইতেছি, সে কিওয়ার্ডটা কি কোথাও শুরুর দিকে প্লেস করে নাই। সো এটা কি হবে, এটা কি হবে, এটা তো হবে না, নো হবে, নো No. হবে। ঠিক আছে, এটা ম্যাম হবে। আমি প্রমিনেন্সটা ভালোভাবে বুঝিনি। প্রমিনেন্সটা বুঝেন নাই? আচ্ছা, প্রমিনেন্সটা হচ্ছে যে আমাদের কিওয়ার্ড গুলো কয় জায়গায় প্লেস করতে হবে, 6 জায়গায়। 6 জায়গাতে প্লেস করতে হবে। সেই 6 জায়গায় আমার কিওয়ার্ডটা কতটা শুরুর দিকে প্লেস করা হয়েছে, এটাই হচ্ছে কিওয়ার্ড প্রমিনেন্স। সো কিওয়ার্ড গুলো শুরুর দিকে প্লেস করা হয় নাই, প্লেস করা হয়েছে নো। না। আচ্ছা, সো এর জন্য কি করছি আমরা, এখানে নো দিছি। যদি শুরুর দিকে প্লেস করা হতো আমরা এখানে ইয়েস দিতাম। সরি, এখানে একটা মিস্টেক হয়েছে। সেটা হচ্ছে যে প্রমিনেন্সের ক্ষেত্রে হচ্ছে যদি কিওয়ার্ডটা ভেঙে ভেঙে থাকে, সো এটা কি আমার জন্য ভালো হবে না আমার জন্য খারাপ হবে? আমার জন্য ভালো হবে ম্যাম। ভালো হবে। আমার জন্য ভালো। ঠিক আছে, বাট ক্লায়েন্ট তো করে নাই, যেহেতু ক্লায়েন্ট তার ওয়েবসাইটে ইউজ করে নাই একসাথে, সেই ক্ষেত্রে আমি এটা নো দিব। নো দিয়ে এটাকে আমি গ্রিন মার্ক করে দিব। ঠিক আছে, যতগুলা নো সেকশন থাকবে সেগুলা সবগুলাই আমার জন্য ভালো, আমি সবগুলাকে কি করব, গ্রিন মার্ক করে দেবো। আর যেগুলা ইয়েস থাকবে সেগুলাকে আমি কি করে দেব, রেড মার্ক করে দেব, সেটা আমার জন্য ভালো না। ওকে, ডিএপিএ এগুলাকে রেড মার্ক বা গ্রিন মার্ক কোনো কিছু করার দরকার নাই, এটা এভাবেই থাকবে। জাস্ট এই সেকশন গুলো আমরা কি করব, কালার মার্ক করে দিতে পারি আমাদের বোঝার সুবিধার জন্য। দেন এর পরের যে সেকশনটা আছে সেটা হচ্ছে কি সোশ্যাল মিডিয়ার সেকশন। আনহাইট, এই দেখেন এখানে কি আছে, কথাটা লেখা সোশ্যাল সিগন্যাল, অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক গুলা করা আছে কি, আমাদের কম্পিউটারের যে ওয়েবসাইট গুলো আছে তারা কি লিঙ্ক করেছে কিনা সেটা আমাকে দেখতে হবে, সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টটা তাদের ওয়েবসাইটে আছে কিনা। একটু স্ক্রল করে ফুটারের দিকে চলে যাই, দেখেন তো সোশ্যাল মিডিয়ার কোনো লিঙ্ক করা আছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম? নাই ম্যাম। আচ্ছা, আমরা একেবারে শিওর হয়ে নিই, ঠিক আছে। কন্টেন্ট তো দেখা যাচ্ছে অনেক লেন্দি, নেই কিন্তু আছে, আছে, দুইটা আছে, ঠিক আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে। সো ফেসবুক এবং ইনস্টাগ্রাম যেহেতু আছে, ফেসবুক থাকবে ইয়েস, এবং এখানে ইনস্টাগ্রামটা নাই। আচ্ছা, আপনারা কি করবেন, গুগল প্লাস এই জায়গাটা আপনারা ইনস্টাগ্রাম ইউজ করবেন, ইনস্টাগ্রাম। ঠিক আছে, ইনস্টাগ্রাম এটা ওনার আছে ইয়েস। গুগল প্লাস প্লাস কিন্তু এখন আর নাই, জানেন তো। সো টুইটার এগুলো নেই, সো আমরা দিয়ে দিচ্ছি নো। ঠিক আছে, সো সবগুলাতে আমি ইউজ করতেছি নো, এবং যেগুলা নো আছে আপনারা চাইলে হচ্ছে মার্কিং করে দিতে পারেন, না চাইলে মার্কিং ছাড়াও রাখতে পারেন, আপনাদের ইচ্ছে। সো এখানের যে টপিক গুলো আমি কাজ করলাম, আপনারা কি এখন পারবেন কাজ করতে? ম্যাম একটা কথা, ম্যাম যদি কিওয়ার্ড ডেসক্রিপশন ওখানে আর রেড মার্ক করেন কেন? বুঝি নাই।
যে কিওয়ার্ড ডেসক্রিপশন এই ঘরটাতে আর রেড বক্সটা কেন দিলেন, যে রেড রেড বক্সটা দিয়েছে হচ্ছে যে আমি যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করব, সিদ্ধান্ত নিয়েছি যে আমি বেস্ট সিনিয়র ক্যাট ফুড এই কিওয়ার্ডটা নিয়ে আমি কাজ করব। সো এই কিওয়ার্ডটা আমার কম্পিটিটর কোথায় কোথায় ইউজ করছে এবং কোথায় কোথায় ইউজ করে সেগুলো তো আমরা এখন খুঁজে খুঁজে বের করতেছি। সো কম্পিটিটর কি করছে, ডেসক্রিপশনে কিওয়ার্ডটা ইউজ করছে। সো সে ইউজ করছে, সেটা আমার জন্য খারাপ দিক, আমার জন্য খারাপ দিক, বাট কম্পিটিটরের ভালো দিক। সো কম্পিটিটরের ভালো দিক এবং আমার জন্য খারাপ দিক সেগুলো আমি রেড মার্ক করব, এবং কম্পিটিটরের খারাপ দিক আমার কম্পিটিটরের হচ্ছে খারাপ দিক আমার জন্য ভালো দিক, ঠিক আছে, সেগুলাকে আমি গ্রিন মার্ক করব। ওকে, কম্পিটিটরের যেগুলাই হচ্ছে ভালো দিক থাকবে আমি সেগুলাতে রেড মার্ক, আর যেগুলো খারাপ দিক থাকবে সেগুলোতে আমি গ্রিন মার্ক করব। বুঝতে পেরেছি? ওকে, সো এখন কি সবাই পারবো আমরা জেনারেল অ্যানালাইসিসটা করতে? ইনশাআল্লাহ এভাবে ম্যাম করে করা যাবে। সবাই? ইনশাআল্লাহ ম্যাম করব। ওকে, ঠিক আছে। সবাই আসলে রেসপন্স করে না, মনে করে যে একজন তো করছে, আচ্ছা তাহলে আমাকে আর রেসপন্স করতে হবে না, তাই না? আচ্ছা ম্যাম, এখানে কি আমার প্রত্যেকটা কম্পিটিটরের জন্য ইউআরএল ইউজ করতে হবে? হ্যাঁ, আমি এখানে Competitor একটা URL করে আপনাকে দেখাইছি, একটা ফার্স্ট পেজে, বাকি আরো যে 9টা আছে আপনাদেরকে করতে হবে। আমাদেরকে কয়টা করতে হবে? আপনাদের 10টাই টোটাল করতে হবে। 10টা যখন করতে হবে। আপনারা রিয়েল ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, ঠিক আছে, তখন আপনাদেরকে 10 জন কম্পিটিটরকে অ্যানালাইসিস করতে হবে। বাট আপনাদের হোমওয়ার্ক থাকবে, হ্যালো, হ্যাঁ ম্যাম। আপনাদের হোমওয়ার্ক থাকবে 3টা কিওয়ার্ড, ঠিক আছে। এখানে আরেকটা সেকশন বাড়বে, কপি হচ্ছে পেস্ট। ওকে, আমি সেকশন বাড়িয়ে দিয়েছি। সো আপনাদের কাজ থাকবে হচ্ছে 3টা কিওয়ার্ড নেবেন, 3টা কিওয়ার্ডের আন্ডারে পার কিওয়ার্ডে 5টা করে কম্পিউটার অ্যানালাইসিস করবেন। পার কিওয়ার্ডে কয়টা করে করবেন? 5টা করে করবেন। 5টা করে। ওকে, সো এখানে কি লেখা আছে, দিস ইনফো ইউজিং এসইও কোয়ার্ক। আচ্ছা, এটা ভুল, এটার ক্ষেত্রে না, এটা অন্য ক্ষেত্রে হবে। ওকে, সো তাহলে আমরা কি করব? হ্যালো, ইয়েস ম্যাম। কি করব আমরা তাহলে? 3টা কিওয়ার্ডের ক্ষেত্রে 15টা অ্যানালাইসিস লাগবে ম্যাম এখানে। 15টা টোটাল করব, ঠিক আছে। আমাদের কাজ থাকবে হচ্ছে জেনারেল অ্যানালাইসিস এর পার্টে টোটাল 15টা কম্পিউটার অ্যানালাইসিস করব 3টা কিওয়ার্ডের আন্ডারে। ওকে, পার কিওয়ার্ডে 5টা করে। পারবো আমরা? বেশি হয়ে যাচ্ছে? বেশি হয়ে যাবে? না। ম্যাম, এটা একদিন গ্যাপ আছে তো মাঝখানে, তো মনে হয় একটু বেশি হয়ে যাচ্ছে। বেশি হয়ে যাবে? আচ্ছা ঠিক আছে, যান। কার কার জন্য বেশি হবে? যদি ম্যাক্সিমাম বলেন বেশি হবে তাহলে আমি কমিয়ে দিব। ম্যাম, ট্রাই করব যতদূর পারি ততদূর দিব। ওকে, আরেকটা সেকশন কিন্তু আছে অন পেজ অ্যানালাইসিস। আজকে আমরা 2টা টপিক শিখবো, জেনারেল অ্যানালাইসিস এবং অন পেজ অ্যানালাইসিস, ঠিক আছে। এখন আমি অন পেজটা কিভাবে অ্যানালাইসিস করব সেটা নিয়ে কথা বলবো। এটা আমরা একটা প্লাগইন আছে, সেই প্লাগইনের মাধ্যমে করতে পারবো। সেই প্লাগইনটার নাম হচ্ছে এসইও কোয়ার্ক প্লাগইন। প্লাগইনের ডাটাটা আমরা এখানে বসাই দেবো, আমাদের কাজ শুধুমাত্র এইটুকুই, আর কিছু না, ঠিক আছে। খুবই ইজি, জাস্ট হচ্ছে প্লাগইন থেকে আমি যেটা ডাটা পাবো সেটাই আমি এখানে বসাই দেবো। সো আমার সাইট টাইটেল ইউআরএলটা কি ছিল? আমার ইউআরএল ছিল এটা, এটাকে হচ্ছে হাইপার লিংক তুলে দিচ্ছি আমি। এই যে রিমুভে ক্লিক করছি, হাইপার লিংক চলে গেছে। Then আমি কিওয়ার্ডটা কপি কর, ইউআরএলটা কপি করছি, এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর এই 2 3 আচ্ছা ম্যাম, সোশ্যাল মিডিয়া লিংকসটা কি ম্যান্ডেটরি? সোশ্যাল মিডিয়া না, আমাদের অ্যাফিলিয়েটের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া লিংক ম্যান্ডেটরি না, কিন্তু যদি সেটা কোম্পানি ওয়েবসাইট হতো, যদি সেটা ই কমার্স ওয়েবসাইট হতো তাহলে সেক্ষেত্রে ম্যান্ডেটরি হতো, ঠিক আছে। কিন্তু হচ্ছে যে আমাদের যে ব্লগ অ্যাফিলিয়েট ওয়েবসাইট সেটার জন্য ম্যান্ডেটরি না। তবে ইনস্টাগ্রামটা থাকা ভালো, ইনস্টাগ্রাম এবং পিন্টারেস্ট এই 2টা থাকা ভালো, ঠিক আছে, এবং টুইটারটা চালিয়ে আমার রাখতে জন্য পারে। বাড়তি বাড়তি একটু সুবিধা। হ্যাঁ, থাকলে ভালো, বাট এত ম্যান্ডেটরি না। ওকে, সো আমরা এখন অন পেজ অ্যানালাইসিসটা শিখবো। আমি আমার ইউআরএলটা কপি করে নিয়ে নিয়েছি। নেওয়ার পরে
এখন কি আছে লেখা? ইউআরএল ক্যারেক্টার। ফার্স্ট সেকশনটা আছে ইউআরএল ক্যারেক্টার, আমাকে দেখতে হবে। আগেই বলে নিচ্ছি যে ইউআরএল ক্যারেক্টার লিমিটেশন, অর্থাৎ ইউআরএল ক্যারেক্টার লিমিটেশন, ইউআরএল যত ছোট হবে ততই ভালো। ইউআরএল যত ছোট হবে, ঠিক আছে। নর্মালি হচ্ছে যে এখানে দেখেন এই ইউআরএলটা দেখে আপনি কি বুঝতেছেন? কি বুঝতেছেন এই কিওয়ার্ডটা দেখে স্যার, স্যার এন্ড ম্যাডাম? এটা হচ্ছে ডোমেইন অ্যাড্রেস, দেন হচ্ছে ডক, তারপর হচ্ছে পুপিস, দেন হচ্ছে ডগ এক্সারসাইজ প্লে, দেন হচ্ছে মেকে পাও স্টিটিভ চয়েস, তাই না? এখন যদি এটা যদি না থাকতো, দেখেন তো এখন ইউআরএলটা কি শর্ট হয়ে গেল এবং দেখতেও কি সুন্দর দেখাচ্ছে না? এবং কি আপনি এই ইউআরএলটা দেখে কি ইজিলি বুঝতে পারবেন না এটা কি নিয়ে লেখা? জি ম্যাম। ইজিলি কিন্তু বুঝে যাচ্ছে। সো ইউআরএল যত ছোট হয় ততই ভালো। এর জন্য আমাদেরকে কি করতে হবে? ডোমেইন নেমটাও ছোট নিতে হবে। আমরা যখন ডোমেইন নেমটা চুজ করব তখন সেটা 12 ক্যারেক্টার্স এনাফ, 12 ক্যারেক্টার্স এর উপরে যেন না যায় সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যদি আমার ডোমেইন নেম বড় হয়ে যায় তাহলে তো আমার ইউআরএলটা অনেক বেশি বড় হয়ে যাবে, তাই না? সো আমাদেরকে কিওয়ার্ড চুজিং এর সময় এবং ডোমেইন নেম চুজিং এর সময় এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আপনারা অনেকে আছেন 8 ওয়ার্ড 9 ওয়ার্ডের কিওয়ার্ড নিচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাদের ইউআরএলটা হয়ে যাবে এত বড়। সো এত বড় হলে কি ভালো লাগবে? না ম্যাম। ভালো তো লাগবে না। সো যত ছোট করা যায় ইউআরএলটা ততই ভালো, ততই ইউজার ফ্রেন্ডলি ইউআরএল হবে। আমার ওকে, মেইন কিওয়ার্ডটা যত ছোট হবে ততই বেস্ট হবে। মেইন কিওয়ার্ডটা যত ছোট হবে বলতে গেলে লং টেল নিয়ে তো আমরা কাজ করব। সো 3 ওয়ার্ড 4 ওয়ার্ড 5 ওয়ার্ড 6 ওয়ার্ড বেস্ট, এর উপর আমরা যাব না। ঠিক আছে, 7 ওয়ার্ড 8 ওয়ার্ডে আমরা যাব না, অ্যাফিলিয়েটের ক্ষেত্রে বলছি। ঠিক আছে, যদি 4-5 এরকম হয়? হ্যাঁ 4-5 নিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, সো এই 2 নেওয়া যাবে না? হ্যাঁ আমি আজকে না, সাপোর্টে গিয়েছিলাম আসলে, তো তখন আমার কিওয়ার্ড গুলো দেখে বললো কি আরেকটু বড় করতে। আফরিনা না কি জানি ওনার নাম ছিল, উনি বললো আপনার কিওয়ার্ড গুলো কত ওয়ার্ডের ছিল? 4-5 ওয়ার্ডের ছিল। না, এর থেকে আর বেশি বড় করতে হবে না। 4-5 ওয়ার্ড, ম্যাক্সিমাম 6 ওয়ার্ড, 7-8 ওয়ার্ডে যায় না, তাহলে অনেক বেশি বড় হয়েছে। ঠিক আছে, ওকে। আমি একটা দিয়েছিলাম 9 ওয়ার্ডের। হ্যাঁ আমি দেখেছিলাম, অনেক বেশি বড় হয়ে গেছে। সো এখন হচ্ছে আমি যেটা চেক করব সেটা হচ্ছে ইউআরএল ক্যারেক্টার, ইউআরএল ক্যারেক্টার, দেন হচ্ছে ইউআরএল টাইটেল ক্যারেক্টার, মেটা ডেসক্রিপশন ক্যারেক্টার, এগুলো চেক করার জন্য আমি এসইও কোয়ার্কে ক্লিক করব। ক্লিক করার পর ডায়াগনোসিস যে সেকশনটা আছে আমি এইটাতে ক্লিক করব। এখন দেখেন ইউআরএল ক্যারেক্টার আমাকে দেখাই দিচ্ছে না। আমি কি করব? জাস্ট এটা কপি করব। কপি করার পর আমি এখানে বসাই দিচ্ছি। ইউআরএল ক্যারেক্টার বেস্ট হচ্ছে 57 ক্যারেক্টার, ইউআরএল এর 57 ক্যারেক্টার হচ্ছে বেস্ট। ঠিক আছে, এর নিচে হলে ভালো, বাট এর উপরে যেন কোনোভাবেই না যায়, এটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। ওকে, 57 ক্যারেক্টার, এটা হচ্ছে বেস্ট ক্যারেক্টার। এরপরে যেটা আছে টাইটেল ক্যারেক্টার, টাইটেল ক্যারেক্টার হচ্ছে, আমি আপনাদেরকে টাইটেল ক্যারেক্টার কিন্তু আগে বলেছিলাম, তাই না? টাইটেল ক্যারেক্টার 66 বলেছিলাম নাকি 57 বলেছিলাম? 55 থেকে 57 বলেছিলাম, তাই না? 55 থেকে 57 বলেছিলাম। যদি 58ও হয়ে যায় তাহলে কি ডট ডট চলে আসবে, তাই বলেছিলাম না? হ্যাঁ, তো এটা আছে 53। সো এটা কি ভালো আছে না মন্দ? ভালো আছে। ভালো আছে। সো আমি নিয়ে নিচ্ছি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি মেটা ডেসক্রিপশন ক্যারেক্টার। মেটা ডেসক্রিপশন ক্যারেক্টার লিমিটেশন কত ছিল? 150 হ্যাঁ। 150 থেকে 170 150 থেকে 157 পর্যন্ত, তাই না? জি ম্যাম। 179 এবং গুগল প্রোভাইডেড হলে হচ্ছে, ভালো হয়। হ্যাঁ গুগল প্রোভাইডেড হচ্ছে 160, তাই না? 160 ছিল না গুগল প্রোভাইডেড, এবং আমরা বলেছিলাম যে আমরা ইউজ করবো হচ্ছে 150। ঠিক আছে, যদি ম্যাক্সিমাম হয় তাহলে 157 পর্যন্ত আমরা ইউজ করতে পারি, এর উপরে যাব না, এটাই তো বলেছিলাম। তাহলে জি ডট ম্যাম। ডট চলে আসবে। 150 পর্যন্ত যদি আমরা রাখি তাহলে ডট ডট আসবে না।
তো এখন ওনারা ইউজ করছে 128 ক্যারেক্টার। সো ওনাদেরটা ভালো আছে না মন্দ আছে? ভালো আছে। সো আমি এদেরকে কি করে দিব? ট্রেডমার্ক করে দিব, তাই না? ভালো আছে। তাহলে কি রেড মার্ক করে দিব? জি জি, রেড মার্ক করে দিব। তার জন্য ভালো, আমার জন্য তো ভালো না। আমার জন্য ভালো, নো ম্যাম। তার জন্য নো ভালো, ম্যাম। ওয়েবসাইটের জন্য ভালো, বাট আমার জন্য তো ভালো না। আমার জন্য খারাপ, তাকে বিট করা আমার আরো অনেক বেশি কষ্ট হয়ে যাবে। তো তার খারাপ দিকগুলাকে আমি কি করব? আমি গ্রিন মার্ক করে রাখবো। ঠিক আছে, এরপরে হচ্ছে হেডিং এবং ইমেজেস। দেখি হেডিং সেকশনে চলে যাই। এই দেখেন হেডিং সেকশন, হেডিং এ দেখি তো সে H1টা ইউজ করছে কিনা। H1 সে ইউজ করছে কয়বার? 4 বার। একবার, দুইবার, তিনবার, 4বার ইউজ করছে, তাই না? সো এটা কি ভালো না খারাপ? খারাপ। খারাপ। তো এখানে আমাদের জন্য ভালো। লাগবে না। আমাদের জন্য ভালো, বাট তাদের জন্য কি খারাপ। সো এই পুরা সেকশনটা এইভাবে আমি রাখতে পারি, রেখে আমি কি করে দিব? গ্রিন করে দেব। H1 আমি দেখতে পারতেছি 4টা, আপনি চাইলে শুধুমাত্র H1টা রাখতে পারেন, চাইলে সবগুলাই রাখতে পারেন। বাকিগুলা যদিও ম্যান্ডেটরি না, সেক্ষেত্রে আমি বলবো যে স্কিপ করাটাই বেটার। ওকে, আচ্ছা। দেন হচ্ছে ইমেজেস। ইমেজেস দেখি তো ইমেজ অল্টার টেকটা তারা ইউজ করছে কিনা। এই যে ইমেজেস কতগুলা আছে অল্টার টেক উইদাউট মিসিং 129টা। আমি জাস্ট কপি করব, পেস্ট করব এবং এটাকে মার্কিং করে দিব। কি কি মার্ক করব? গ্রিন গ্রিন মার্ক। মার্ক। তার ওয়েবসাইটের জন্য এটা একটা অ্যালার্মিং ইস্যুস। এরপরে যেটা আছে সেটা হচ্ছে HTML রেশিও। HTML রেশিও। HTML রেশিও বলতে কি বুঝাই আমরা? HTML রেশিও বলতে বোঝাচ্ছি যে গুগল পছন্দ করে হচ্ছে যে তার ওয়েবসাইট, তার কি বলবো, তার প্ল্যাটফর্মে যারা ওয়েবসাইট নিয়ে কাজ করছে, ঠিক আছে, তাদের ওয়েবসাইট গুলোতে কন্টেন্ট এবং কোড দুইটার রেশিও যেন প্রায় সমান সমান থাকে। ঠিক আছে, গুগল এটা প্রাধান্য করে যেন এটা রেশিওটা যেন ভালো থাকে। সেটা রেশিওটা দেওয়া আছে হচ্ছে 25। ঠিক আছে, 25 যদি আপ হয় তাহলে এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের জন্য ভালো। 25 আপ। যদি 25 এর নিচে হয় তাহলে সেটা আপনার ওয়েবসাইটের জন্য খারাপ। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আরো টেক্সট অ্যাড করতে হবে। দেখেন এখানে কি কথা লেখা আছে 25 এর নিচে না, এটা নিচে এখানে লেখা আছে নট ব্যাড বাট উই সাজেস্ট অ্যাডিং মোর টেক্সট টু ইউর ওয়েবসাইট। আরো কন্টেন্ট অ্যাড করার জন্য বলতেছে। যদি সে আরো অনেক কন্টেন্ট অ্যাড করে তখন কি তার এই রেশিওটা বেড়ে যাবে। সো কোড এবং টেক্সটের মাঝে যে রেশিওটা সেটাই কি HTML রেশিও। ঠিক আছে, এখানে লেখা আছে টেক্সট এবং HTML রেশিও। একটা ওয়েবসাইটের কোডিং এবং একটা ওয়েবসাইটের যে কন্টেন্ট, এই দুটার রেশিওটাই হচ্ছে কি টেক্সট ডিভাইডেড বাই HTML রেশিও। এটা কি 25 এর উপরে হওয়াটা ভালো, আদারওয়াইজ এরকম অ্যালার্মিং ইস্যুস দেখাবে। ঠিক আছে, সো এখানের যে আমি পার্সেন্টেজটা পাবো, জাস্ট এটা কপি করব, কপি করে আমি এখানে পেস্ট করে দিব। এটা আমার জন্য ভালো না মন্দ? কম আছে, আমার জন্য ভালো, রাইট? দেন হচ্ছে AMP। AMP এর ফুল মিনিং হচ্ছে অ্যাক্সিলারেটেড মোবাইল পেজ। AMP এর ফুল মিনিংটা আপনারা চাইলে লিখে নিতে পারেন, LALM। AMP এর ফুল মিনিংটা হচ্ছে অ্যাক্সিলারেটেড মোবাইল পেজ। ঠিক আছে, ফুল মিনিংটা কি? Accelerated mobile page. মোবাইল পেজ। সো এই AMP এর কাজটা হচ্ছে যে সে কি করবে, আমার ওয়েবসাইটের জন্য একটা মোবাইল ফ্রেন্ডলি থিম বা মোবাইল ফ্রেন্ডলি একটা ভার্সন ক্রিয়েট করে দিবে। ঠিক আছে, অ্যাক্সিলারেটেড মোবাইল পেজের কাজ হচ্ছে কি, সে আমার যে থিমটা নিয়ে আমি কাজ করছি বা আমার ওয়েবসাইটে যে থিমটা আমি ইউজ করতেছি সেই থিমের জন্য সে একটা মোবাইল ফ্রেন্ডলি ভার্সন ক্রিয়েট করে দিবে। এটা হচ্ছে এই AMP এর কাজ। ঠিক আছে, অনেক থিমই আছে যে যারা ইউজ করতেছে হচ্ছে যে সেগুলো মোবাইল ফ্রেন্ডলি না। ঠিক আছে, সো মোবাইল ফ্রেন্ডলি যদি না হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে AMP এই প্লাগইনটা ইনস্টল করা বাধ্যতামূলক। ঠিক আছে, AMP ওয়ান কাইন্ড অফ প্লাগইন, এটা ইনস্টল করাটা বাধ্যতামূলক। এবং যেসব থিম গুলা মোবাইল ফ্রেন্ডলি সেই থিম গুলার জন্য AMP ভার্সন আপনার ইনস্টল না করলেও চলবে, সেক্ষেত্রে প্রবলেম নেই। বাট যেগুলো মোবাইল ফ্রেন্ডলি থিম না
সেগুলোর জন্য এএমপি এই প্লাগইনটা ইনস্টল করাটা বাধ্যতামূলক। ঠিক আছে, সো আমরা এখন চেক করি যে তার ওয়েবসাইটের ক্ষেত্রে এএমপিটা ইউজ করা হয়েছে কিনা। এএমপি দেখেন তো ইউজ করা হয়েছে, No. করা হয় নাই, সো আমরা এখানে দিয়ে দিব কি নো। ওকে, দেন নো দিয়ে আমরা এটাকে কি মার্ক করে দিব, Green. গ্রিন মার্ক করে দিব। সাইট ম্যাপ জাস্ট হচ্ছে যে এখান থেকে চেক করব, robots.txt আছে, XML সাইট ম্যাপ আছে, দুইটাই কি আছে, এবং কি গুগল অ্যানালাইটিক্স আছে। গুগল অ্যানালাইটিক্স হচ্ছে যে ওয়েবসাইটটা ক্রিয়েট করার পর গুগলের সাথে, গুগলের নিজস্ব একটা প্ল্যাটফর্ম হচ্ছে গুগল অ্যানালাইটিক্স, ঠিক আছে, সেখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আমি আপনাদের এটার একটা ক্লাসই আছে, তখন হচ্ছে কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয়, সেভাবে এখান থেকে কিভাবে ওয়েবসাইটে ডাটা অ্যানালাইসিস করবেন সবই আমি আপনাদেরকে দেখাই দিব। জাস্ট এখন আমাদের কাজের পারপাসে হচ্ছে যে আমরা শুধুমাত্র চেক করব তার ওয়েবসাইটের গুগল অ্যানালিটিক্সটা আছে কিনা। সো এই তিনটা সেকশনই আছে, সো আছে সেই জন্য আমি এখানে কি দিব, ইয়েস দেব। ঠিক আছে, এই তিনটা সেকশনই আছে, এন্ড আমি এগুলাকে কি করে দিব, রেড মার্ক। ট্রেডমার্ক করে দেবো। ট্রেডমার্ক করে দিব। আমার কাজ শুধুমাত্র এইটুকুই। সো এই কাজটুকু আমি কমপ্লিট করতে পারবো না, জেনারেল অ্যানালাইসিস এবং অন পেজ অ্যানালাইসিস। জি ম্যাম। Inshallah. তো আপনাদের এসডব্লিউ হচ্ছে এইটুকু থাকবে। ঠিক আছে, আপনারা টোটাল 15টা ওয়েবসাইট অর্থাৎ 3টা কিওয়ার্ডের আন্ডারে টোটাল 15টা ওয়েবসাইট অ্যানালাইসিস করবেন, সেটার জেনারেল এবং অন পেজ অ্যানালাইসিস কমপ্লিট করে গ্রুপে আপনারা পাবলিশ করবেন। ঠিক আছে, যদি আপনাদের জন্য 15টা অনেক বেশি টাফ হয়েছে আপনারা 10টা করেন, তাও করেন, আমি চাই আপনারা তাও প্র্যাকটিস করে গ্রুপে জমা দেন। ঠিক আছে, যাদের জন্য 15টা অনেক বেশি হয়ে যায় তারা 10টা করে করে জমা দিবেন। ঠিক আছে, যেহেতু আপনাদের একদিন পরে ক্লাস। জি ম্যাম, চেষ্টা ম্যাম, করবো। জি বলুন। সাইটের যে ইউআরএল ওইটার হাইপারলিংকটা তুলে দিলাম কেন? বুঝিনি। মানে ইউআরএল যেটা নিয়েছিলেন আপনি কপি করে সাইটের, সেটার হুম। যে হাইপারলিংকটা ছিল সেটা তুলে দিলেন কেন? এটা তুলে দিয়েছি কারণ হচ্ছে যদি এখানে হাইপারলিংকটা থাকতো তাহলে আপনি যতবার এটাকে কপি করতে চাইতেন সেটা ওয়েবসাইটের ব্রাউজারে এটা ওপেন হয়ে যেত। ঠিক আছে, So, কপি হইতো না। এটা কপি হইতে অনেক মানে ডিস্টার্ব করতো, সেজন্য আমি হাইপারলিংকটা আগে তুলে নিয়েছি, দেন হচ্ছে যে আমি কাজ করছি কাজের Okay, ma'am. সুবিধার জন্য। ওকে, সো আমি আপনাদের প্রেজেন্টটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, ম্যাম অফ পেজটা দেখাবেন না? অফ পেজটা নেক্সট ক্লাসে, একদিনে যদি বেশি বুঝাই ফেলি আপনারা কি চান বুঝাবো আজকে? বেশি হয়ে যাবে না যদি আমি নো এসডব্লিউ ম্যাম, দিই? থাক, আজকে অনেক এমনিতে অফ বেশি হয়ে পেজে গেছে। অনেক কাজ, অনেক কাজ। ঠিক আছে, একটা টোটাল ক্লাসই আছে অফ পেজের জন্য। তো তখন বলবেন যে ম্যাডাম কাজ অনেক বেশি হয়ে গেছে, মাথা ঘুরতেছে। সো আমি এত প্রেশার দিতে চাই না। তো আমি চাচ্ছি আরো আপনাদের জন্য একটা হচ্ছে যে রিভিউ ক্লাস নেব। ঠিক আছে, কিওয়ার্ড রিসার্চ একটা রিভিউ ক্লাস নেব, আগে আপনারা করে জমা দেন, দেন আমি রিভিউ ক্লাসটা নেব। ম্যাম, অ্যাফিলিয়েটের কয়টা ক্লাস আছে? অনেক ক্লাস বাকি আছে আরো। অ্যাফিলিয়েটেড মাত্র তো শুরু হয়েছে, তাই না? মাত্র কিওয়ার্ড রিসার্চ করলাম, কম্পিউটার অ্যানালাইসিস শিখতেছি, তো অনেক কাজ, ওয়েবসাইট তৈরি করব, সাজাবো, পাবলিশ করব, অনেক কাজ আছে। ম্যাম এখানে ওই যে ই-কমার্স এর কোনো সাইট বানাবেন নাকি না? না, আমরা অ্যাফিলিয়েট সাইট তৈরি করা শিখবো। ও ওকে, প্রণব হালদার। হ্যাঁ ম্যাম, আছি প্রেজেন্ট। ওকে,